ক্রেডিট কার্ডে বিশাল পরিবর্তন আনা হয়েছে। এটি নতুন বা পুরাতন সকল ক্রেডিট কার্ড ইউজারদের জন্য প্রযোজ্য। এর কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের উপর একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছেন, যেখানে চেঞ্জ করা হয়েছে ক্রেডিট কার্ডের লিমিট এবং নতুন ফিজ অ্যান্ড চার্জ সম্পর্কে গাইডলাইন, এবং পুরনো ফিজ অ্যান্ড চার্জগুলোকে মডিফাই করা হয়েছে, এবং কার্ডের নতুন ডরমেন্ট প্রসেসটাও ইন্ট্রোডিউস করা হয়েছে। এছাড়াও ক্রেডিট কার্ডের আরও অনেক বিষয় চেঞ্জ করা হয়েছে, নতুন কিছু গাইডলাইন দিয়েছে যেটা নতুন এবং পুরাতন সকল ক্রেডিট কার্ড ইউজারদের জন্য প্রযোজ্য। বাংলাদেশ ব্যাংক 2026 সালে 15 মার্চ একটা সার্কুলার দিয়েছে, যেটার নাম হচ্ছে গাইডলাইন অন ক্রেডিট কার্ড অপারেশন অফ ব্যাংকস, এবং এই সার্কুলারটা দেওয়া হয়েছে বাংলাদেশের সকল শিডিউল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের উদ্দেশ্যে। এই সম্পূর্ণ গাইডলাইনটি হচ্ছে 18 পেজের, এবং একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারী হিসাবে কোন পয়েন্টগুলো আপনার জানা দরকার, ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনি যেন উপকৃত হন বা আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, আমি সেই পয়েন্টগুলো আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি, আমি আপনাকে যে ডিটেইল ইনফরমেশনগুলো জানাবো, এই ইনফরমেশনগুলো আপনি কোনো ব্যাংক থেকেও কিন্তু এত ডিটেইলে কালেক্ট করতে পারবেন না। তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। সো এবার চলুন আমরা সম্পূর্ণ গাইডলাইনটা একটু দেখি। সো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ইস্যুইং অথরিটি কারা ক্রেডিট কার্ডের, দেন হচ্ছে ক্রেডিট কার্ডের কিছু ডেফিনেশনস দেওয়া হয়েছে। তারপর হচ্ছে টাইপস অফ ক্রেডিট কার্ড, অর্থাৎ কয় ধরনের ক্রেডিট কার্ড হয়। তারপর হচ্ছে কাস্টমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, দ্যাটস আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। তবে 6 নম্বরে যেটা রয়েছে ক্রেডিট লিমিট অ্যান্ড সেটেলমেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। সো এই 6 নম্বর পয়েন্টের এতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের লিমিট সম্পর্কে, যেটা হচ্ছে কর্পোরেট ক্রেডিট কার্ড ব্যতীত আনসিকিউরড ক্রেডিট কার্ডের লিমিট হবে সর্বোচ্চ 20 লাখ টাকা, এবং সিকিউরড ক্রেডিট কার্ডের লিমিট হবে সর্বোচ্চ 40 লাখ টাকা। সো এতদিন পর্যন্ত যেটা ছিল যে আনসিকিউরড ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে 10 লাখ টাকা এবং সিকিউরড ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে 25 লাখ টাকা সর্বোচ্চ ছিল। সো নর্মালি পার্সোনাল লোনটাও কিন্তু একটা আনসিকিউরড লোন, সো এটার লিমিটও 20 লাখ টাকা। দ্যাটস ওয়াই এই ক্রেডিট কার্ডের যেহেতু আনসিকিউরড একটা প্রোডাক্ট, এটার লিমিটটাও সর্বোচ্চ 20 লাখ করা হয়েছে। সো আনসিকিউরড বলতে বোঝায় যে ক্রেডিট কার্ডগুলো আপনার স্যালারি বা আপনার ইনকাম অথবা আপনার বিজনেসের অ্যাগেনস্টে দেওয়া হয়, সেটাকে আনসিকিউরড। আর সিকিউর হচ্ছে যেটা আপনি এফডিআর করে নিতে পারেন বা আপনি কোনো ডিপিএস এর এগেনস্টে নিতে পারেন। সো এই সিকিউর ক্রেডিট কার্ডের লিমিট এখন থেকে সর্বোচ্চ 40 লাখ পর্যন্ত দেওয়া হবে। আর আপনি যদি আনসিকিউরড ক্রেডিট কার্ড নেন, আপনার যদি ইনকাম সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত একটা ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের লিমিট পাবেন। তারপরের পয়েন্টটা হচ্ছে নতুন ক্রেডিট কার্ড নেওয়ার সময় গ্রাহককে ডিক্লারেশন দিতে হবে অন্য কোন কোন ব্যাংকে ক্রেডিট কার্ড আছে এবং লিমিট কত, এবং ব্যাংক এই সবগুলা ক্রেডিট কার্ডকে অ্যাসেস করে আপনার নতুন কার্ডের লিমিট ডিসাইড করবে। সো তারপর হচ্ছে পেনশন বা ইনভেস্টমেন্ট ইনকামের উপর ভিত্তি করে রিটায়ার্ড পার্সনদেরকে ক্রেডিট কার্ড দেওয়া যাবে, যেটা এতদিন কিছু ব্যাংক দিত, হয়তো কিছু ব্যাংক দিত না। যে যারা রিটায়ার্ড পার্সন, তো তাদের তো নর্মালি কোনো ইনকাম সোর্স নেই, সো রিটায়ার্ড পার্সন যারা রয়েছেন তারাও চাইলে কিন্তু এখন ক্রেডিট কার্ড নিতে পারবেন। তারপর পয়েন্ট নাম্বার জিতে বলা হয়েছে কার্ডের লিমিটের 50% পর্যন্ত আপনি ক্যাশ অ্যাডভান্স নিতে পারবেন। সো এটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা নেই, এখানে শুধুমাত্র ক্যাশ উইথড্রলটা বলা হয়েছে। সো ক্যাশ উইথড্রল কিন্তু অনেকভাবেই করা যায়, এটিএম থেকেও করা যায়, চেকের মাধ্যমে করা যায়, আপনি এমএফএস এ ফান্ড ট্রান্সফার করেও নিতে পারেন। সো এটা যদি শুধুমাত্র এটিএম হয় তাহলে কিন্তু এটা অলরেডি 50% ম্যাক্সিমাম ব্যাংকই অ্যালাউ করে। কিছু ব্যাংকে আবার ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটিসটা বন্ধ রয়েছে, যেমন ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন না। আর ম্যাক্সিমাম ব্যাংকের কার্ডে কিন্তু আপনি 50% ক্যাশ উইথড্রলের সুবিধা রয়েছে লোকালি। বাট এখানে যদি শুধুমাত্র এটিএম ক্যাশ উইথড্রলটা মেনশন করে তাহলে ঠিক আছে, বাট এটা যদি ওভারঅল ক্যাশ উইথড্রলটা, যেমন আপনি চেকে কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি 90 থেকে 95% পর্যন্ত, বা আপনি অনেক ক্ষেত্রে 100%ও ক্যাশ উইথড্র করতে পারেন। যদি এটা কার্ড চেকের ট্রানজ্যাকশনটাকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ডে যে কার্ড চেক দিয়ে ক্যাশ উইথড্র করা যায় সেটাও কিন্তু কমে 50% হয়ে যাবে, বাট এটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা নেই। নাম্বার পয়েন্ট যেটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে ফ্রড কমানোর জন্য কার্ডের ক্রেডিট ব্যালেন্স কার্ড লিমিটে 10%-এর বেশি রাখা যাবে না, বেশি হলে ব্যাংক চার্জ করতে পারবে। এটা যদি একটু উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনার কার্ডের লিমিট হচ্ছে 1 লাখ টাকা, আপনি 1 লাখ টাকাই পুরোটা খরচ করেছেন, এবং আপনি এখন কার্ডে আপনি 1,15,000 টাকা পেমেন্ট করেছেন, অর্থাৎ আপনার যে 1 লাখ টাকা খরচ ছিল সেই আউটস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে, তারপরে আরও 15,000 টাকা আপনার কার্ডে ক্রেডিট আছে। তাহলে আপনার এখানে কিন্তু ক্রেডিট লিমিটের 50% কিন্তু আপনি অতিরিক্ত ক্যাশ কিন্তু আপনি কার্ডে জমা করেছেন।
তাহলে এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে 10% পর্যন্ত রাখা যাবে। সো আপনি যেহেতু 15% রেখেছেন, তাহলে কিন্তু ব্যাংক চাইলে কিন্তু চার্জ করতে পারবে। সো আগেও যদি অনেক ব্যাংক আপনার ক্রেডিট কার্ডের অতিরিক্ত যে ব্যালেন্স ছিল সেটার উপর কিন্তু চার্জ করতো, বাট সেটার উপর কিন্তু গাইডলাইন ছিল না, ইন্ডিভিজুয়াল ব্যাংক সেটা নিজের একটা গাইডলাইন তৈরি করে সে অনুযায়ী চার্জ করতো। সো এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক এটা গাইডলাইন দিয়েছে, সো ডেফিনেটলি ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে যে আপনি যদি ক্রেডিট যে ব্যালেন্সটা আছে সেটা যদি 10%-এর বেশি রাখেন, তাহলে সেটার উপর ডেফিনেটলি ম্যাক্সিমাম ব্যাংকে চার্জ বসাবে। এতদিন এটা তো নিজেরা করতো, বাট এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক অপশন রেখেছে, ডেফিনেটলি এটা সবাই করবে। সো এটা আপনারা খেয়াল রাখবেন। আপনার কার্ডের যে লিমিট আছে, অর্থাৎ টোটাল আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করার পরে, মানে কার্ডের টোটাল লিমিট সমান ক্লিয়ার করার পরে অতিরিক্ত সর্বোচ্চ 10% রাখবেন, এর বেশি কিন্তু রাখা যাবে না। যদি এই পয়েন্টটা ক্লিয়ারলি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তারপর যে নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে ট্রাভেল কোটার বিপরীতে অন্য কারেন্সিতে খরচ করলে সেটা টাকায় সেটেল করা যেতে পারে এবং গ্রাহক টাকায় বিল পরিশোধ করতে পারবে। সো এটা নর্মালি হচ্ছে যেসব ব্যাঙ্কগুলা গ্লোবাল কারেন্সি বলে বা সিঙ্গেল কারেন্সির কার্ড, যেমন ব্র্যাক ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এরকম কিছু ব্যাংকে ক্রেডিট কার্ড রয়েছে যে আপনি যেই কারেন্সিতে ট্রানজাকশন করেন না কেন আপনাকে বিল পাঠায় বাংলা টাকায় এবং সেই বাংলা টাকা অনুযায়ী আপনাকে বিল পরিশোধ করতে হয়। বাট ম্যাক্সিমাম যে ব্যাংক যেটা করে, যদি আপনি দেশের মধ্যে খরচ করেন সেক্ষেত্রে আপনাকে টাকায় একটা বিল পাঠায়, আর যদি দেশের বাইরে খরচ করেন তাহলে আপনাকে ডলারে আরেকটা বিল পাঠায়। বাট এখন থেকে ব্যাংকগুলো চাইলে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবে, অর্থাৎ দেশের বাইরে অন্য কারেন্সিতে খরচ করলেও সেটাকে টাকায় সেটেল করতে পারবে এবং তারপর আপনি একজন গ্রাহক হিসেবে আপনি টাকায় সেই বিলটা পরিশোধ করতে পারবেন। এটা অপশন রয়েছে এবং অনেক ব্যাংকেরই আছে, বাট ম্যাক্সিমাম ব্যাংকের ক্রেডিট কার্ডের যে সিস্টেমটা রয়েছে বা যে সফটওয়্যারটা রয়েছে সেটা কিন্তু সাপোর্ট করে না বিদায় ম্যাক্সিমাম ব্যাংক আপনাকে হয়তো দেশের বাইরে ট্রানজাকশন করলে ডলারে বিল পাঠায়। বাট এটা যদি ব্যাংক তাদের সফটওয়্যার বা সিস্টেম আপডেট করে তাহলে হয়তো আপনি এই সুবিধাটা পাবেন ম্যাক্সিমাম ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। টার্মস অফ কন্ট্রাক্ট, ইন্টারেস্ট রেট অ্যান্ড আদার চার্জ, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটু খেয়াল করে দেখবেন। সো এই নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কার্ডের প্লাস্টিকের মেয়াদ 5 বছরের বেশি হবে না। তার মানে হচ্ছে এখন থেকে নতুন ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে বা রিনিউয়ালের ক্ষেত্রে একটা প্লাস্টিকের মেয়াদ বা কার্ডের মেয়াদ সর্বোচ্চ 5 বছর হবে, এর বেশি কিন্তু হওয়ার সুযোগ নেই। তারপর পয়েন্ট নাম্বার সিতে বলা হয়েছে ক্রেডিট কার্ডের যে ইন্টারেস্ট রয়েছে সেটা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 25%-এর বেশি হবে না, তবে ইন্টারেস্ট শুধুমাত্র আনপেইড ডিউ অ্যামাউন্টের উপরে চার্জ করা যাবে, মোট বকেয়া বা মোট ডিউ অ্যামাউন্টের উপর করা যাবে না। এটা একটু আমি ক্লিয়ার করে বলি তাহলে বুঝবেন। এটা হয় কি, আপনি যখন একটা ক্রেডিট কার্ডে ট্রানজ্যাকশন করেন, ট্রানজ্যাকশন করার পরে ব্যাংক আপনাকে একটা বিল পাঠায়, সেই বিলের আবার একটা ডিউ ডেট থাকে। সেই ডিউ ডেটটা যখন ক্রস করে যায় তখনই সেই অ্যামাউন্টটাকে আমরা আনপেইড ডিউ অ্যামাউন্ট বলি, অর্থাৎ শুধুমাত্র সেই অ্যামাউন্টের উপরে কিন্তু ইন্টারেস্ট চার্জ করা যাবে। অর্থাৎ যে নতুন ট্রানজ্যাকশনটা ডিউ ডেট এখনও ক্রস করেনি সেই ট্রানজ্যাকশনের উপরে কিন্তু কোনোভাবে ইন্টারেস্ট চার্জ করা যাবে না। সো এটা কিন্তু একটা জটিল বিষয় যে কীভাবে ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট হয় বা এই প্রসেসটা, এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওই ভিডিওটা দেখলে ক্লিয়ারলি এই ডিটেলসগুলো আরও ভালোভাবে জানতে পারবেন। তার পরের পয়েন্টে বলা হয়েছে কিভাবে কার্ডের ইন্টারেস্ট এবং চার্জগুলো ক্যালকুলেট হয় এবং কিভাবে ডে কাউন্ট হয়, মিনিমাম ডিউটা কিভাবে আপনার ক্যালকুলেট করা হয়, আনপেইড ডিউ অ্যামাউন্ট কি, এই ডিটেলগুলো কিন্তু গ্রাহককে সঠিকভাবে জানাতে হবে। সো ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু এই ডিটেলগুলো ব্রেকডাউনটা কাস্টমারকে খুব একটা ইনফর্ম করে না যতক্ষণ না কাস্টমার উইলিংলি সে বিষয়গুলো জানতে চায়। বাট এখন থেকে কাস্টমারদেরকে এই ইনফরমেশনগুলো ক্লিয়ারলি ব্যাংক কিন্তু জানাতে হবে। অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনার যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, আপনার কার্ডে কীভাবে ইন্টারেস্ট চার্জ হয় সেই ক্যালকুলেশন প্রসেসটা কি, যদিও ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রসেসটা ভেরি 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 ডিফিকাল্ট, বাট আপনি যদি বুঝতে না পারেন আপনি ব্যাংকের কাছে এটার আপনি এক্সপ্লেনেশন চাইতে পারেন। তারপরে পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, ফ্ল্যাট ইন্টারেস্ট রেট উল্লেখ থাকলেও গ্রাহকদের বোঝার সুবিধার্থে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা উল্লেখ করতে হবে। এটা কি একটু বলি, ধরেন অনেক ব্যাংকেরই অফার থাকে যে আপনি ক্রেডিট কার্ডে কোনো একটা ট্রানজ্যাকশানকে আপনি 7% বা আপনি 10% ফ্ল্যাট ইন্টারেস্ট রেটে আপনি নিতে পারেন, অথবা অনেক ব্যাংক আপনাকে বলে যে আপনি যদি ক্রেডিট কার্ড থেকে কোনো অ্যামাউন্ট উইথড্র করেন অর্থাৎ চেকের মাধ্যমে, সেটা আপনি ইএমআইতে কনভার্ট করতে পারবেন, 7% 10% ফ্ল্যাট রেটে করতে পারবেন। সো অ্যাকচুয়ালি দেখেন একটা ক্রেডিট কার্ডের বার্ষিক ইন্টারেস্ট রেট বলা হচ্ছে 25%, বাট ব্যাংক আপনাকে কোনো একটা অফার দিচ্ছে যে ফ্ল্যাট ইন্টারেস্ট রেট 10%। সো কোথায় 25 আর কোথায় 10%? সো অনেকেই মনে করে যে 10% যেহেতু আমি কম পাচ্ছি তাহলে আমি এই সুবিধাটা নেই বা এই অফারটা নেই, বাট অ্যাকচুয়ালি ফ্ল্যাট যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেটার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেটটা আসলে হিউজ, যেটা আসলে অ্যাজ এ
কাস্টমার বা যে গ্রাহক হিসেবে আপনার সেটা জানারও কথা না, বাট এখন থেকে ব্যাংকে কিন্তু সেটা বলতে হবে। সেটা যদি 10% ফ্ল্যাট রেটে হয়, সেটার আসলে ইফেক্টিভ অ্যাকচুয়াল রেট কত সেটা কিন্তু মেনশন করতে হবে। সো আপনি যদি এটা বুঝতে না পারেন আপনি আমাকে জানাবেন, অথবা আপনি যেই ব্যাংকে কার্ড ইউজ করেন আপনি সেই ব্যাংকে কমিউনিকেট করবেন, হয়তো ব্যাংক আপনাকে ডিটেলে জানিয়ে দিবে। তারপরে পয়েন্ট আমি তার আগেও বলেছি, এখন আবার বলছি, ডিউ ডেটের পর থেকে কার্ডের ইন্টারেস্ট চার্জ হবে। অর্থাৎ নতুন যে একটা ট্রানজ্যাকশন করবেন সেই ট্রানজ্যাকশন ডেট থেকে কিন্তু ইন্টারেস্ট চার্জ করা যাবে না, ইন্টারেস্টটা চার্জ করতে হবে আপনাকে ট্রানজ্যাকশন করার পরে ব্যাংক যে বিল পাঠাবে সেটা ডিউ ডেটটা ক্রস হবে, তারপর থেকে সেই অ্যামাউন্ট হবে ইন্টারেস্ট চার্জ করা যাবে, তার আগে কিন্তু কোনোভাবেই করা যাবে না। সো কিছু ব্যাংক এখনও মেবি ট্রানজ্যাকশন ডেট থেকে ইন্টারেস্ট চার্জ করে, বা নতুন একটা ট্রানজ্যাকশনের উপরে যে মিনিমাম 15 দিন আপনাকে সময় দেওয়া লাগে সেটা কিন্তু অনেক ব্যাংক হয়তো দিচ্ছে না। বাট আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে যে আপনার কার্ডে বেশি ইন্টারেস্ট চার্জ হচ্ছে, তাহলে অবশ্যই আপনি ব্যাংকের কাছ থেকে আপনি ক্লিয়ার এক্সপ্লেনেশন চাইবেন যে কীভাবে চার্জ হচ্ছে, আমি এটা ব্রেকডাউন চাই, তাহলে ব্যাংক আপনাকে এই ডিটেলগুলো ভালো করে বুঝিয়ে দিবে। এরপরে যদি ব্যাংক ক্রেডিট কার্ডের কোনো ধরনের শিডিউল অফ চার্জ বা ফিজ অ্যান্ড চার্জে কোনো চেঞ্জ করে বা টার্মস কন্ডিশনে কোনো ধরনের চেঞ্জ আসে, তাহলে অবশ্যই 30 দিন আগে সেটা গ্রাহককে জানাতে হবে। সেটা হতে পারে আপনাকে SMS করে জানাবে, বা আপনাকে ইমেল করে জানাবে, অথবা আপনার ওয়েবসাইটে ব্যাংক পাবলিশ করবে। অর্থাৎ 30 দিন আগে অবশ্যই গ্রাহককে জানাতে হবে। তারপরে পয়েন্টটা কিন্তু খুব ইফেক্টিভ, যেটা হচ্ছে ক্রেডিট কার্ডের যে বিমা সুবিধা রয়েছে, যেটাকে অনেক ব্যাংক বলে ক্রেডিট শিল্ড, অনেক ব্যাংক বলে প্রোটেকশন প্ল্যান। সো এটা অনেক ব্যাংক কী করে, আপনার কার্ড যখন ইস্যু করে, কার্ড ইস্যু করার সাথে সাথে এই ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিসটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়, এবং প্রতি মাসে কাস্টমার যে আউটস্ট্যান্ডিং থাকে সেটার উপর একটা প্রিমিয়াম কাটে বা একটা চার্জ কাটে। সো এখন থেকে কিন্তু এটা করা যাবে না, অর্থাৎ কাস্টমারের অনুমতি ছাড়া বা কার্ড হোল্ডারের অনুমতি ছাড়া কিন্তু যে বিমা সুবিধা বা যে ক্রেডিট শিল্ড ফ্যাসিলিটিস রয়েছে এটা কিন্তু অ্যাক্টিভেট করা যাবে না। তারপরে নন ট্রানজ্যাকশনাল ফিজ নিয়েও বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা গ্রাহকদের জন্য খুবই উপকারী। সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করার আগে কোনো নন ট্রানজ্যাকশনাল ফি চার্জ করা যাবে না, যদি এটা এখনও প্র্যাকটিস রয়েছে। অর্থাৎ আপনি একটা ক্রেডিট কার্ড নিয়েছেন বাট কার্ডটা আপনি অ্যাক্টিভেট করেননি, তাহলে কার্ডের যে প্রাইমারি চার্জগুলো হয় যেমন অ্যানুয়াল ফি, SMS অ্যালার্ট ফি, CIV ফি, এ ধরনের কোনো চার্জ হবে না। এবং পরের যে পয়েন্টটা, এটা একটা নতুন ইনস্ট্রাকশন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ কার্ড অ্যাক্টিভেট করার পরে আপনি যদি কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজ্যাকশন না করেন, যেমন আপনি হয়তো কার্ড দিয়ে কোনো কেনাকাটা করেননি, আপনি কোনো ক্যাশ উইথড্র করেননি, আপনি কমার্সে কোনো ট্রানজ্যাকশন করেননি, তাহলে কোনো নন ট্রানজ্যাকশনাল ফির উপরে কোনো জরিমানা চার্জ করা যাবে না, তবে ইন্টারেস্ট চার্জ করা যাবে। এটা একটু উদাহরণ দিয়ে বলে তাহলে বুঝবেন। ধরেন আপনি একটা ক্রেডিট কার্ড নিয়েছেন, নেওয়ার পরে আপনি কার্ডটা অ্যাক্টিভেট করলেন, তাহলে কি হলো, সাথে সাথে কার্ডে অ্যানুয়াল ফি চার্জ হলো, SMS ফি বা CIV ফি যা হওয়ার এই চার্জগুলো হলো, কিন্তু আপনি কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজ্যাকশন করেননি, মানে আপনি নিজে ক্যাশ উইথড্র, পজে ট্রানজ্যাকশন বা কমার্সে কোনো কিছুই করেননি। তাহলে আপনি যদি কার্ডে পেমেন্ট না করেন, মানে বিল পেমেন্ট না করেন, তাহলে কিন্তু ব্যাংক আপনার এই যে নন ট্রানজ্যাকশনাল ফির উপরে কিন্তু কোনো ধরনের লেট ফি বা আদার্স কোনো চার্জ করতে পারবেন না। তবে ব্যাংক চাইলে ইন্টারেস্ট চার্জ করতে পারবে, বাট আদার্স যে চার্জগুলো সেই চার্জগুলো কিন্তু করা যাবে না। তারপর যে পয়েন্টটা, এটাও কার্ড হোল্ডারের জন্য খুব ইফেক্টিভ, অর্থাৎ নন ট্রানজ্যাকশনাল ফি পরিশোধ না করার জন্য গ্রাহককে খেলাপি হিসাবে গণ্য করা যাবে না। সো এটা আসলে এখানে ক্লিয়ারলি মেনশন না যেটা আসলে CIB রিপোর্টিং বোঝাচ্ছে কিনা, নাকি এটা ব্যাংকের যে ক্লাসিফিকেশন প্রসেস রয়েছে সেটাকে বোঝাচ্ছে। এই পয়েন্টটা আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন। আমি আবার বলছি, ধরেন অনেকে ক্রেডিট কার্ড নিয়েছেন, কার্ড অ্যাক্টিভেট করেছেন, কার্ডে অ্যানুয়াল ফি পড়েছে, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি কার্ডটা ইউজ করছেন না, বাট এতদিন যেতে হতো যে আপনার কার্ডে কিন্তু একটা সময় পরে গিয়ে কার্ডে সেটা CIB-তে রিপোর্ট হতো, এবং ব্যাংক আপনাকে যে খেলাপি গ্রাহক হিসাবে কিন্তু আপনাকে ক্লাসিফাইড করতো। অর্থাৎ পরবর্তীতে আপনি যখন কোথাও লোনের জন্য আবেদন করতেন তখন আপনাকে দেখাতো যে অমুক ব্যাংকে একটা কার্ড রয়েছে যেটাতে আপনি ঠিকভাবে বিল পরিশোধ করেননি, তো যে কারণে আপনি ঋণ খেলাপি, আপনাকে আর কোনো ধরনের ব্যাংক লোন বা কার্ড কোনো কিছুই দেওয়া হবে না। বাট এখন কিন্তু সেটা করা যাবে না। তারপরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি ক্রেডিট কার্ডে কোনো পার্শিয়াল বিল পেমেন্ট করেন এবং আপনার কার্ডে আপনি নিজে ট্রানজ্যাকশন করেছেন সেই ধরনের বিল আছে, আপনার কার্ডে অ্যানুয়াল ফি বা আদার চার্জ হয়েছে সেই ধরনের বিল আছে, এবার আপনি যদি কার্ডে কোনো বিল পেমেন্ট করেন, অর্থাৎ কোনো আউটস্ট্যান্ডিং পেমেন্ট করেন, তাহলে আপনার আগে নন ট্রানজ্যাকশনাল যে ফিগুলো রয়েছে ব্যাংকের সেই চার্জগুলো অ্যাডজাস্ট হবে। তারপর আপনি যে ট্রানজ্যাকশনগুলো ইনিশিয়েট করেছেন সেটা পজে হতে পারে বা কমে হতে পারে, তারপরে সেই ট্রানজ্যাকশনগুলো ব্যাংক অ্যাডজাস্ট করবে। এটাকে ব্যাংকের ভাষায় বলে ক্রেডিট কার্ডে পেমেন্ট অফসেটটা কিভাবে হয়। সো এটা একটা খুবই ডিফিকাল্ট জিনিস, আমার একটা ভিডিও আছে, আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে পেমেন্ট অফসেট, ইন্টারেস্ট ক্যালকুলেশন, আপনি ক্রেডিট কার্ডের 80 থেকে 90% বিষয়গুলো কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ আপনারা কনফিউশন থাকবে না। লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে অথবা কমেন্টে, আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন।
তারপরে হচ্ছে লেট পেমেন্ট ফিজ অ্যান্ড চার্জ, এটাও গ্রাহকদের জন্য খুব ইফেক্টিভ একটা ইনস্ট্রাকশন দিয়েছে। সেটা হচ্ছে কার্ডে একবার লেট পেমেন্ট ফি চার্জ হওয়ার পরে আপনি যদি কার্ডে আর নতুন কোনো ট্রানজ্যাকশন না করেন, তাহলে ব্যাংক দ্বিতীয়বার কিন্তু আর লেট পেমেন্ট ফি চার্জ করতে পারবে না। যদিও এখানে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেটা ক্লিয়ার না, বাট এটা যদি হয় তাহলে হয়তো এটা এমন হতে পারে যে আপনি কার্ড নিয়েছেন, কার্ড অ্যাক্টিভেট করলেন, কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করলেন, করার পরে আপনার বিল পেমেন্টের ডিউ ডেটে আপনি কোনো পেমেন্ট করেননি, তাহলে ব্যাংক কী করবে, আপনার জন্য লেট পেমেন্ট ফি চার্জ করবে। বাট এরপরের 1 মাসে আপনি আর কার্ডে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন করেননি, তাহলে কি হবে, আপনার পরবর্তী মাসে গিয়ে আপনার জন্য আবার আরেকটা বিল তৈরি হবে, এবং সেই বিলের ডিউ ডেট পার হয়ে আপনি যদি কোনো পেমেন্ট না করেন, তাহলে এখন কি করে ব্যাংক আবার কিন্তু সেই কার্ডে লেট পেমেন্ট ফি চার্জ করে। সো এটা কিন্তু এই প্রসেসটা চলতে থাকে, আপনি পেমেন্ট না পেলে লেট পেমেন্ট ফি কার্ডে কিন্তু চার্জ হতে থাকে। বাট এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী যেটা বুঝতে পারছি, যে আপনার লেট পেমেন্ট ফি হওয়ার পরেও যদি আপনি কার্ডে আর কোনো নতুন ট্রানজ্যাকশন না করেন, তাহলে পরবর্তীতে আর কোনো লেট পেমেন্ট ফি চার্জ করতে পারবে না কার্ডে। বাট এটা যদি অ্যাকচুয়াল হয়, বা এখানে যে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটা যদি আসলে অ্যাকচুয়াল এটার মিনিংটা বোঝায়, তাহলে কার্ড হোল্ডারদের জন্য ডেফিনেটলি এটা খুবই হেল্পফুল হবে। তারপরে পয়েন্টে যেটা বলা হয়েছে, লেট পেমেন্ট ফির উপরে কোনো ধরনের ইন্টারেস্ট চার্জ করা যাবে না। সো এখন ম্যাক্সিমাম ব্যাংক যেটা করে, ধরেন আপনার কার্ডে আউটস্ট্যান্ডিং আছে 5,000 টাকা, আপনার কার্ডে একটা লেট পেমেন্ট ফি চার্জ হলো 500 টাকা, তাহলে এখন টোটাল আউটস্ট্যান্ডিং কত, 5,500। ডিউ ডেটের পর থেকে এই 5,500-র উপরে কিন্তু আপনার কম্পাউন্ডিং হারে কিন্তু ইন্টারেস্ট চার্জ করে, এটা ম্যাক্সিমাম ব্যাংকেই করে। বাট এখন যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যে লেট পেমেন্ট ফি যেটা হবে সেটা টোটাল আউটস্ট্যান্ডিংয়ের সাথে যোগ করে সেটার উপরে কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেট করা যাবে না। তারপরে ইনস্ট্রাকশনটা কার্ড হোল্ডারদের জন্য আরও বেশি হেল্পফুল। অর্থাৎ কোনো কার্ড হোল্ডার যদি কার্ড বন্ধ করতে চায়, অর্থাৎ পার্মানেন্টলি কার্ডটি ক্লোজ করবে, তাহলে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই কার্ডটি বন্ধ করতে পারবে। বাট এখন অনেক ব্যাংকই কার্ড ক্লোজ করতে গেলে কার্ড ক্লোজার ফি নামে একটা ফি চার্জ করে, সেটা যেমন আমার জানা মতে ডাচ বাংলা ব্যাংকেও এটা রয়েছে। আবার অনেক ব্যাংকে আবার সিকিউর ক্রেডিট কার্ড ক্লোজ করতেও এডিশনালি হয়তো 300 বা 500 টাকার মতো একটা চার্জ দিতে হয়, অর্থাৎ এটাকে কার্ড ক্লোজার ফি বলে। অনেক ব্যাংকই কিন্তু এটা নিয়ে থাকে, বাট এখন থেকে এই ব্যাংকগুলো কিন্তু আর এটা নিতে পারবে না। অর্থাৎ কার্ড হোল্ডার যদি কার্ড ক্লোজ করতে চায়, উইদাউট চার্জে কার্ডটি ক্লোজ করতে হবে যদি কার্ডে কোনো আউটস্ট্যান্ডিং না থাকে। এটা ভেরি গুড ডিসিশন ফর কার্ড হোল্ডার। সো তারপর আমরা চলে যাচ্ছি 10 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে বিলিং প্রসেস। তার আগের যে পয়েন্টগুলো রয়েছে ওইখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে আপনি একজন কার্ড হোল্ডার হিসাবে এটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে না, সো দ্যাটস আমি এগুলো স্কিপ করেছি। সো বিলিং প্রসেসের পয়েন্ট নাম্বার এফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিল পেমেন্টের ডিউ ডেট যদি শুক্রবার, শনিবার বা কোনো ছুটির দিন পড়ে, তাহলে বিল পরিশোধের সময় বাড়িয়ে পরবর্তী কার্যদিবস করা যাবে। অর্থাৎ এখন যেটা হয় ম্যাক্সিমাম ব্যাংকে, ধরেন আপনার ডিউ ডেটটা শুক্রবারে পড়েছে বা শনিবারে, ব্যাংকে যখন কল করে ব্যাংক আপনাকে বলে স্যার আপনি একদিন আগেই পেমেন্টটা করে দেন, তার মানে ডিউ ডেটের আগেই আপনাকে পেমেন্টটা করে দিতে হচ্ছে। সো ব্যাংক কিন্তু সেই নেক্সট ওয়ার্কিং ডেটা পর্যন্ত আপনার এই ডিউ ডেটটা এক্সটেন্ড করবে, অর্থাৎ পরবর্তী যেদিন ব্যাংক খুলবে আপনি সেদিন পেমেন্ট করলে আপনার কার্ডে কোনো ফিজ অ্যান্ড চার্জ হবে না। বাট অনেক ব্যাংকে কিন্তু অলরেডি এই প্রসেসটা রয়েছে, যেমন ব্র্যাক ব্যাংকে যেটাকে বলে হলিডে ক্যালেন্ডার, অর্থাৎ কোনো ছুটির দিনে যদি আপনার ডিউ ডেটটা পড়ে তাহলে সেটা অটোমেটিক শিফট হয়ে নেক্সট ওয়ার্কিং ডেতে চলে যায়। সেটা আপনার অনেক সময় স্টেটমেন্ট দেখলেই কিন্তু সেটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 16, যেটা হচ্ছে ভলেন্টারি ক্লোজার এবং কার্ডের ডরমেন্ট প্রসেস সম্পর্কে। এটা টোটালি নিউ ইনস্ট্রাকশনস। সো আমি একটু বলছি। প্রথম পয়েন্ট নাম্বার এতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কার্ড ক্লোজ করার জন্য আপনি কাস্টমার চাইলে কল সেন্টার রিকোয়েস্ট করতে পারবে, ইমেল করতে পারবে, ওয়েবসাইটের মাধ্যমে ক্লোজার রিকোয়েস্ট সাবমিট করতে পারবে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জানাতে পারবে, অ্যাপ এবং ব্রাঞ্চ, এই ডিফারেন্ট মাধ্যম থাকতে হবে। যে অনেক ব্যাংকে কার্ড ক্লোজ করতে হলে আপনাকে শুধুমাত্র ব্রাঞ্চেই যেতে হবে, ব্রাঞ্চে না গেলে আপনি কার্ড ক্লোজ করতে পারবেন না। বাট এখনকার মানুষের ভাই আপনার সময় নেই যে ব্রাঞ্চে গিয়ে সিরিয়াল ধরে 2 ঘন্টা ওয়েট করে একটা ক্রেডিট কার্ড ক্লোজার রিকোয়েস্ট সাবমিট করা। সো অনেক ব্যাংকে কিন্তু ব্রাঞ্চ ছাড়া ক্রেডিট কার্ড ক্লোজার রিকোয়েস্ট নিতে চায় না। বাট এখন থেকে যেহেতু বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশনস দিয়েছে, ব্যাংকগুলোর এই ডিফারেন্ট ওয়েগুলো রাখতে হবে। তারপর যে পয়েন্টটা সেটা হচ্ছে কার্ডে যদি কোনো ডিউ অ্যামাউন্ট না থাকে, তাহলে আপনি যদি ক্লোজার রিকোয়েস্ট সাবমিট করেন, সাবমিট করার 7 ডেজের মধ্যে আপনার কার্ডটা ক্লোজ করতে হবে। সো নেক্সট নাম্বারে যে পয়েন্টটা, এটা খুবই নিউ একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে 12 মাসে যদি কার্ডে আপনি কোনো ধরনের ট্রানজ্যাকশন বা কোনো পেমেন্ট না করেন, তাহলে আপনার কার্ডটা অটোমেটিক ডরমেন্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি কার্ডটা নিলেন, কার্ডটা হয়তো আপনি অ্যাক্টিভেট করেননি, অথবা আপনি অ্যাক্টিভেট করেছেন কিন্তু নেওয়ার পরে কার্ড দিয়ে আপনি 12 মাস কোনো ধরনের ট্রানজ্যাকশন করেননি। এখানে ট্রানজ্যাকশন বলতে বোঝাচ্ছে আপনি কার্ড দিয়ে কোনো ধরনের কেনাকাটাও করেননি, ক্যাশও তোলেননি, ই কমার্সে ট্রানজ্যাকশন করেননি, আবার কার্ডে আপনি কোনো বিলও পেমেন্ট করেননি, তাহলে 12 মাস পরে আপনার এই কার্ডটি অটোমেটিক ডরমেন্ট হয়ে যাবে।
আর সেমভাবে আপনার এই কার্ড যদি 24 মাস ধরে ইনঅ্যাক্টিভেট থাকে, অর্থাৎ 24 মাস ধরে আপনি কার্ডে কোনো ট্রানজ্যাকশনও করছেন না, কোনো বিলও পেমেন্ট করছেন না, তাহলে 24 মাস পরে আপনার এই কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি অ্যাজ এ কার্ড হোল্ডার হিসেবে আপনি রিকোয়েস্ট করেন যে না আমি এই কার্ডটি কন্টিনিউ করতে চাই, তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ আপনার এই ক্রেডিট কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো এই যে বাংলাদেশ ব্যাংক যে ক্রেডিট কার্ডের যে গাইডলাইনগুলো দিয়েছে, এটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আমি চেষ্টা করেছি অ্যাজ এ কার্ড হোল্ডার হিসাবে, সেটা আপনি নতুন কার্ড নেবেন সেক্ষেত্রে আপনাকে এই ডিটেল তথ্যগুলো জানা একান্ত জরুরি। আর আপনি যদি ক্রেডিট কার্ড অলরেডি ইউজার হন তাহলে তো কোনো কথাই নেই, ডেফিনেটলি আপনাকে এই ডিটেল তথ্যগুলো অবশ্যই জানতে হবে। সো আপনার পরিচিত যারা ক্রেডিট কার্ড ইউজার রয়েছে ডেফিনেটলি এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন, তাহলে তারা ক্রেডিট কার্ডের এই গাইডলাইনগুলো সম্পর্কে আরও ক্লিয়ারলি ধারণা পাবে। সো বাংলাদেশ ব্যাংক যখন কোনো একটা ইনস্ট্রাকশনস দেয় সেটার আসলে মিনিং বা পয়েন্টটা বোঝাটা একটু ডিফিকাল্ট। সো আমি চেষ্টা করেছি যতটুকু ইজি করে আপনাদেরকে বোঝানো যায়, হয়তো আমার কিছু ভুলও হতে পারে। সো আপনার যদি কোনো বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।